ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। মহান স্বাধীনতা দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ। কাল রাত্রি স্মরণে মোমবাতি প্রজ্বলন, পালিত হল 1 মিনিট ব্ল্যাকআউট। ৭১-এ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। ইতিহাস কেউ বদলাতে পারবে না, বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, সামগ্রিক ঐক্য দিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইতোমধ্যেই যারা হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতেই হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যতই নির্বাচন কাছে আসবে, এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন, সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন, তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ। বুধবার সকালে ঢাকা সহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে
পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া জেলা ও উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এদিকে 25 মার্চের কাল রাত স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, 24-এর সঙ্গে 52 কিংবা 71-কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। বৈষম্য, অন্যায় ও ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকারও আহ্বান জানান তিনি। এদিকে 25 মার্চ কাল রাত উপলক্ষে রাত 10:30টায় 1 মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। আমরা তুলনা করা শুরু করি 24-এর সাথে 71-এর, 52-এর সাথে 71-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখোমুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে এবং এটিই আমাদের জাতীয় শক্তি। আমরা যেন বিভাজিত না হই। 1971 সালের 25 মার্চ কাল রাতে বাঙালি নিধনের মিশন নিয়ে চালানো হয় অপারেশন সার্চলাইট। ঢাকা শহর জুড়েই চলে নারকীয় তাণ্ডব গণহত্যা। বিশ্লেষকরা মনে করেন, নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর এমন সশস্ত্র নির্বিচার আক্রমণ বিশ্বে নজিরবিহীন। মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ক্ষমতায় যাওয়া আটকাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 24-এর বিজয়ের পর আবারও গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। অনেকেই প্রত্যাখ্যিত হয়ে গেছে, যেই জন্য বেপরোয়া হয়ে উঠছে। কিন্তু আমাদেরকে আমাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো যাবে। বিএনপির রাজনীতি জনগণের আস্থার রাজনীতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচন সহ নানা কিছু সামনে এনে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন নির্বাচনের আগেই কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, যারা হত্যাযজ্ঞ সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে।
এদিকে জিয়া মঞ্চের গণ ইফতার বিতরণী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দ্রুত নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখনো সময় আছে, সংস্কার কথা শব্দ বন্ধ করে একটা নির্বাচন করেন। সেই নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। এদিকে বিকেলে নয়াপল্টনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তামিম ইকবালের সার্বিক চিকিৎসার খোঁজ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে, ভালো মন্দ মানুষ মধ্যে অনেক কনসার্ন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও নওফেল এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ.জ.ম নাসির, রেজাউল করিমের নাম রয়েছে। মঙ্গলবার ওয়াসিম সহ চট্টগ্রামে ৬ জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক ২ মেয়র আ.জ.ম নাসির, রেজাউল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। যে হত্যাযজ্ঞটা পরিচালিত হয়েছে তার সিংহভাগের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের কর্মীরা, যাদেরকে আমাদের তদন্ত সংস্থা ফিল্ড ইনকোয়ারি করে তাদেরকে ভিডিও ফুটেজে, লাইভ উইটনেসের মাধ্যমে, পত্রপত্রিকায় সব কিছু মিলিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছেন। এরকম ১৫ জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ আ.জ.ম নাসির সহ সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন মোহাম্মদপুরে অস্ত্র উঁচিয়ে ছাত্র জনতার উপর গুলি করার দায়ে আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, কেউ ভুল বুঝিয়ে শহীদ পরিবারের স্বজনদের মাঠে নামিয়েছে। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। শহীদ পরিবারের অনেকেই আছেন যাদেরকে তদন্ত সংস্থার কাছে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তদন্ত সংস্থাকে তারা সহযোগিতা করে না, বক্তব্যও রেকর্ড করবে না, কোনো তথ্য প্রমাণাদি দিবে না, শুধু বলবে আসামিদের ফাঁসি দাও। এটা তো আমি যেটা বলেছি যে এটা তো মোবাইল কোর্ট না। আদালতের সামনে বিক্ষোভ, দেশে বিদেশে ভুল বার্তা যায় মন্তব্য করে দাবি দেওয়া থাকলে সরকারের কাছে জানানোর অনুরোধ চিফ প্রসিকিউটরের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। তিনি দলের প্রতীক চেয়েছেন নৌকা অথবা ইলিশ। এদিকে জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রওশনপন্থীরা। এদিকে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব লিখিত আকারে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে কমিশন। এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, দ্রুতই চিঠির জবাব দেবে কমিশন। যত দ্রুত সম্ভব এটাকে আমাদের এখানকার সুপারিশগুলো সন্নিবেশ করে পাঠাতে পারবে। সুপারিশের ব্যাপারে যেটা যদি একমত হওয়ার সুযোগ থাকে অবশ্যই একমত হবেন না, যদি দ্বিমত করার সুযোগ থাকে বা পাল্টা মতামত দেওয়া যেতে পারে। এদিকে আওয়ামী লীগ নামে একটি নতুন দলের নিবন্ধন চেয়েছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু এভিনিউ দলের ঠিকানা ও নৌকা কিংবা ইলিশ প্রতীক চেয়েছেন। আমরা যে কোনো আবেদন আমরা প্রথম গ্রহণ করি, কিন্তু আবেদন কতটা বিবেচনা করা হবে সেটা নির্ভর করে আমাদের বিদ্যমান যে আইন আছে। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছেন রওশনপন্থীরা। একটা রাজনৈতিক কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর সংস্কৃতিজনেরা। শোকস্তব্ধ হৃদয়ে স্মরণ করেন বরেণ্য এই শিল্পীকে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার দুপুর 12:30টায় দীর্ঘদিনের কর্মস্থল ছায়ানটে নেওয়া হবে সঞ্জিদা খাতুনের মরদেহ। বুধবার বেলা 2:30টার দিকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। বুকের ইনফেকশন
এবং সেটারই জটিলতায় সেপটিক শকে উনি ছিলেন। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর সংস্কৃতিজনেরা। শোকস্তব্ধ হৃদয়ে স্মরণ করেন বরেণ্য এই শিল্পীকে। 18 তারিখ থেকে সন্ধ্যার পর থেকে ওনার কথাবার্তা একেবারেই বন্ধ হয়ে গেছিল, কোনো সাড়াও দিচ্ছিলেন না, সেই জন্য আমরা বাধ্য হয়ে পরের দিনই নিয়ে আসলাম। সঞ্জিতা খাতুনের লেখা আর তার ভাবনার একটি বড় অংশ জুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীত। কেবল গাওয়া নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রবীন্দ্রসঙ্গীতকে জনমানসে পৌঁছে দেওয়ার কাজেও। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট গড়ে তোলার অনন্য কারিগর ছিলেন তিনি। তার যে সঙ্গীতের সাধনা, সংস্কৃতির সাধনা, সেটা অপরের মধ্যে দিয়ে যাওয়ার যে চেষ্টা করে গেছেন সেটার কোনো তুলনা নেই। আমি মহিষী নারী বলতে যা আমি বোঝাই, আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব। ওনার কারণে ছায়ানটটা প্রতিষ্ঠিত হয় এবং রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রসঙ্গীত, সেটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। বুধবার দুপুর 12:30টায় সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হবে ছায়ানট প্রাঙ্গণে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। মঙ্গলবার ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তির ছাপ, তবে বাড়তি ভাড়া নেয় ক্ষোভ জানান কমিউটার ট্রেনের যাত্রীরা। বাস টার্মিনালে ভিড় দেখা যায়নি এদিনও। আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। দু একদিনের মধ্যে যাত্রী চাপ বাড়ার আশা সংশ্লিষ্টদের। আপনজনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে বাড়ির পথে ছুটছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ যাত্রীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। সময় মেনে ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ, তাই ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারেন সবাই। যদিও অফিস ছুটির পর তৈরি হতে পারে বাড়তি চাপ। দীর্ঘদিন পর বাসায় যাচ্ছি আর ভোগান্তিও কম, সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশ এখন অবধি বজায় আছে। যদিও অভিযোগ আছে কারো কারো। কমিউটার ট্রেনের যাত্রীরা বলছেন নির্ধারিত টাকায় মিলছে না টিকিট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে থাকা পুরনো অভিযোগ তো আছেই। কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। জানলার পাশে অনেক ময়লা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হয়তো বা তারা অতটুক ভাবে যত্নশীল না। পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করার নিয়ম, এটা এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যাত্রী সাধারণ শাসন তো ভ্রমণের জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সর্বপ্রথম প্রায়োরিটি। কমলাপুর স্টেশন পরিদর্শন করে রেলওয়ে পুলিশের ডিআইজি বলেন টিকিট কালোবাজারি ঠেকাতে তৎপর রয়েছেন তারা। অনলাইনে ফেক দেয় এরকম অনেকগুলো ধরছি এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে। 21টা টিকিট, 103টা টিকিট। এদিকে বাস টার্মিনালে এখনো যাত্রী চাপ নেই। মহাখালী গাবতলী ঘুরে দেখা যায় ঈদযাত্রার দ্বিতীয় দিনেও আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাচ্ছন্দ্যে আগেভাগে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন লম্বা ছুটির কারণেই এবার যাত্রী চাপ কম। দু একদিনের মধ্যে ঘরমুখ মানুষের ভিড় বাড়তে পারে। গাবতলীতে কোনো যাত্রী নাই, গাবতলী পুরো টার্মিনালে ফাঁকা। যেখানে আপনার 4 গাড়ি 5 গাড়ি মনে করেন সকালের ভিতর যায়, ওই জায়গায় আমরা ছাড়তেছি 1 গাড়ি। এবারে প্রায় 2.25 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, তবে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রয়োজন অনুযায়ী সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সায়দাবাদ বাস টার্মিনালে সিসিটিভির আওতায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে উপদেষ্টা কথা বলেন। ঈদের আগে সড়ক যতটুকু মেরামত করলে রাস্তায় যানজট সহনীয় মাত্রায় থাকবে, ততটুকু মেরামতের কাজ দ্রুত শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। সমন্বয়ের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি এবং কন্ট্রোল রুম থেকে সেগুলো সার্বক্ষণিক মনিটর করা হবে। যা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তা যথেষ্ট নয়, এটা আমরা অ্যাটলিস্ট আরও 3x বাড়াবো, যাতে করে এমন কোনো জায়গা ব্লাইন্ড স্পটে না পড়ে যায় যেখানে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কেউ ছিনতাইয়ের শিকার না হন, সেটা নিশ্চিত করার জন্য আরও বৃদ্ধি করা হবে। রাস্তায় তো অনেক জায়গায় মেরামত দরকার ছিল, সেগুলো আমরা মেরামতগুলো দ্রুত যতটা করা সম্ভব ততটা করছি, যাতে ট্রাফিক জ্যামটা না হয় এবং যেগুলো আনফিনিশড আছে সেগুলো আজকে অথবা কালকের মধ্যে শেষ হয়ে যাবে।
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরে হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। মঙ্গলবার শাপলা ট্র্যাজেডিতে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দীর্ঘ এক যুগেও হয়নি নজিরবিহীন এ ঘটনার বিচার। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শাপলা ট্র্যাজেডিতে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেদিনের বর্বরচিত ইতিহাস তুলে ধরে এ ঘটনার বিচার দাবি করেন স্বজনরা। গণমাধ্যমে প্রচারিত খবরের কল্যাণে কিভাবে প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছিলেন সে বর্ণনাও দিলেন কেউ কেউ। বাবা ওদিকে জব করতো, ওখান থেকে আসার বাদে শুনছিলাম মাকে বলছিল যে আমি আসবো। এই ফাঁকে তারপরে আমরা 2-3 দিন ধরে বাবার কোনো খোঁজখবর পাচ্ছি না। 9 থেকে 10 তারিখের ভিতরে লাশ পেয়েছিলাম, কিন্তু সময় টিভিতে আমরা দেখছিলাম 6 বা 7 মে। আমি তো আমার বাবাকে হারিয়েছি, এর থেকে বড় আর কি সত্য হতে পারে? এটাই যে সত্য। সেই দিন অনেক হতাহত ঘটেছিল আর কি। এটাকে ধামাচাপা দেওয়ার কিছুই নেই বা এটাকে মিথ্যা বলার কিছুই নেই। তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার শাপলা চত্বরে হামলা করেই ক্ষান্ত হয়নি। শহীদ পরিবারগুলোকে এক যুগ ধরে হয়রানি করেছে বলে উল্লেখ করেন হেফাজত নেতা মামুনুল হক। আর সংগঠনটির সভাপতির দাবি, শাপলা ট্র্যাজেডির বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। সেই সময় যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবার পরিজনও নজিরবিহীন হয়রানির শিকার হয়েছে। হয়রানির শিকার হয়ে অনেকেই শাহাদাতের বিষয়টাকে হাইড করে গেছে, বলে নাই, বলতে চায় নাই। বললেই নানাভাবে স্থানীয় আওয়ামী গুন্ডা পান্ডারা তাদেরকে হয়রান করেছে। বাংলাদেশে শেখ হাসিনা এবং তার সাথে জড়িত যারা, তাদের বিচার আগে হইতে হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন। হেফাজতে ইসলামের দেয়া তথ্য মতে শাপলা চত্বরে প্রাণ হারান শতাধিক সাধারণ মানুষ, আহত হন কয়েক হাজার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় প্রায় 4 ঘন্টা পর উদ্ধার হলো সেতুর নিরাপত্তা দেয়ালের ফাঁকা স্থানে আটকা পড়া শিশু নূর মোহাম্মদ। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় প্রাণে রক্ষা পায় শিশুটি। ঈদের ছুটির আগেই প্রায় 100% পোশাক কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও 75 থেকে 90% কারখানায় পরিশোধ করা হয়েছে উৎসব ভাতা। 53% কারখানায় দেয়া হয়েছে চলতি মাসের 15 দিনের বেতনও। ঈদের আগেই বাকি কারখানায় বেতন বোনাস দেওয়ার ব্যাপারে আশাবাদী পোশাক খাতের 2 শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। নানা শঙ্কা কাটিয়ে বিজিএমইএ সদস্যভুক্ত প্রায় 99% কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছেন শিল্প মালিকরা। আরেক সংগঠন বিকেএমইএ সদস্যভুক্ত 99%-এর বেশি কারখানায় দেওয়া হয়েছে গেল মাসের বেতন। ঈদের ছুটির আগে মঙ্গলবার পর্যন্ত বিজিএমইএর 90.18% কারখানা শ্রমিকরা পেয়েছেন উৎসব ভাতা, আর বিকেএমইএ দিয়েছে 75.87% কারখানা। এদিকে 20 তারিখের মধ্যে মার্চ মাসের 15 দিনের বেতন দেওয়ার কথা থাকলেও 25 মার্চ পর্যন্ত তা হাতে পেয়েছে বিকেএমইএর 53.19% আর বিজিএমইএর 9.44% কারখানার শ্রমিক। আপনারা জানেন যে সরকার মঙ্গলবার বিকেলে তথ্য জানিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ এই 2 সংগঠন। অসন্তোষ ঠেকাতে ছুটির আগেই বাকি কারখানা শ্রমিকদেরও বেতন ভাতা পরিশোধ করার কথা জানান শিল্প মালিকরা। খুব ভার্নারেবল ফ্যাক্টরিগুলি, যেগুলি সমস্যা কবলিত, যাদের বেতন বোনাস দিতে গিয়ে খুব সমস্যা হবে, তাদের ইনসেন্টিভের তালিকা করে তাদের টাকাটা যাতে সরাসরি শ্রমিকের জন্য পেতে পারে সেই ব্যবস্থা করেছিলাম আমরা বিকিমি এবং বিজিএমই, এবং সেখানে 250 কোটি টাকা আরও নতুন করে দেওয়া হয়েছে। উৎসবের আগে সব শ্রমিকের বেতন ভাতা পরিশোধে ঝুঁকিপূর্ণ কারখানার দিকে বিশেষ নজর দেওয়ার দাবি শ্রমিক নেতাদের। যখন ঈদ চলে আসে তখন আমাদের মিনিস্ট্রি একটা মিটিং ডাকে যে কয় তারিখে বেতন দিবেন, কয় তারিখের মধ্যে বোনাস দিবেন, এবং এই সংক্রান্ত একটা ঘোষণা দেন। কিন্তু দুঃখজনক হলো এই ঘোষণা দেওয়াই কি শেষ? এটা কি কোনো মনিটরিং করার কিছু নাই? বিজিএমইএ ও বিকেএমইএ জানিয়েছে এবার ঈদের সরকারি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত ছুটি কাটাতে পারবেন পোশাক শ্রমিকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের মামলা করল দুদক। চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে 1550 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিন পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেন।
এবার এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে 15.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তাদের দুজনের বিরুদ্ধে প্রায় 1500 কোটি টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ ও 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অস্বাভাবিক লেনদেনের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবু সাইদ হত্যার সময় রংপুরে ডিআইজির দায়িত্ব পালন করা আব্দুল বাতেনের স্থাবর অস্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলে কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। খরচ কম হওয়ার পাশাপাশি নিরবিচ্ছিন্ন সেচ সুবিধার কারণে উৎপাদনও বাড়ছে। গবেষকরা বলছেন প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে, ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রাম। গেল 8 বছর ধরে এখানকার কৃষকরা সেচ দিচ্ছেন সৌরবিদ্যুৎ দিয়ে। জানালেন ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তুলনায় খরচ অর্ধেক। এছাড়াও লোডশেডিং এর ঝামেলা না থাকায় সেচ দেয়া যায় সময় মতো। শুধু রংপুর ও ঠাকুরগাঁওয়ে সোলার ইরিগেশন প্রজেক্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 39.28 মেগাওয়াট। পানি যখন দরকার সকলে পানি দেয়। এটাতে আমার খরচাও কম। বিদ্যুতের খরচ একটু বেশি, বিদ্যুৎ সময়তে থাকে না, এই যায় আশা করে যাওয়া আসা করে, তার থেকে এটা খুব সুন্দর চলে। বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাস থেকে 39.62% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি বিদ্যুৎ আসে কয়লা, হেভি ফুয়েল অয়েল, ডিজেল ও ক্যাপটিভ পাওয়ার থেকে। এর মধ্যে শুধুমাত্র 4.99% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। কস্ট বলেন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সব দিক থেকে আমাদের এটার অন্য কোনো আপাতত অন্য কোনো সেকেন্ড কোনো অপশন নাই আর কি রিনিউয়েবল এনার্জি। গবেষকরা বলছেন প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে, ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি পার ইউনিট কস্ট, সেটার চেয়ে প্রায় দেখা যাবে যে 50 থেকে 60% আমাদের কমে আসে। তিস্তা, পঞ্চগড় ও গঙ্গাচড়া রংপুর বিভাগের এই 3টি সোলার পার্ক থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 238 মেগাওয়াট। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজধানীর বাজারে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুরগির ডিম, তবে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে। বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর রমজানে চাহিদা বাড়ায় 1 কেজি শসা কিনতে গুনতে হচ্ছে যৌক্তিক মূল্যের দ্বিগুণের বেশি দাম। প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের যৌক্তিক মূল্য 11 টাকা 87 পয়সা হলেও বর্তমানে রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে 9 টাকা 17 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারি হিসাবে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে 80 থেকে 100 টাকা বেশিতে। রমজানে চাহিদা বাড়ায় শসা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে, অথচ কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এর যৌক্তিক মূল্য 35 টাকা। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি বানাতে দরকারি বেগুনও বিক্রি হচ্ছে যৌক্তিক মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দামে। তবে যৌক্তিক মূল্যের চেয়ে বেশ কমে বিক্রি হচ্ছে দেশি শুকনা মরিচ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার শেষ দিকে এসে জমজমাট লাইফস্টাইল পণ্যের শোরুম। একই ছাদের নিচে বহু পণ্যের সমাহারে সন্তুষ্ট ক্রেতারা, যেখানে পাওয়া যায় বিদেশি ব্র্যান্ডের আকর্ষণীয় কালেকশনও। গরম আর ভিড় এড়িয়ে যারা ঈদের শপিং করতে পছন্দ করেন তাদের জন্য স্বস্তিতে কেনাকাটার সুযোগ করে দিয়েছে লাইফস্টাইল পণ্যের জনপ্রিয় সব ব্র্যান্ড। রাজধানীর কাটাবনের টপ 10 শপিং মার্টে মিলছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, টি শার্ট, বাচ্চাদের পোশাক, কমপ্লিট স্যুট, জুতা, ব্যাগ, কসমেটিক সহ দরকারি নানা পণ্য। মার্কেটে গেলে এখানে ঘুরো ওইখানে ঘুরো, রোজা থেকে গরমের মধ্যে খুবই কষ্ট হয়। এখানকার প্রোডাক্টের গুণগত মান ভালো, সময়টা বেঁচে যাচ্ছে
আর প্রাইসটা রিজনেবল। এখানে পাওয়া যাচ্ছে নজরকাড়া সব ডিজাইনের অর্গানজা, কাতান আর হাতের কাজের শাড়ি। কাঞ্জিবরমগুলো চলছে, গাদোয়াল চলছে, অর্গানজার ভিতরে অনেক আমাদের ফেব্রিক্স আসছে। কাস্টমার যাতে তাদের চাহিদা মতো যাতে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারে। যারা বিদেশি জুতা পছন্দ করেন তাদের জন্য রয়েছে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে প্রায় $100 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। গত সোমবার রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যানে এ সহায়তার আবেদন জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর শেষে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করে জাতিসংঘ। জরুরি ভিত্তিতে তাদের খাদ্য ও মানবিক সহায়তায় প্রণয়ন করা হয় নতুন এক পরিকল্পনা। 2025-26 অর্থ বছরের জন্য জাতিসংঘ ও তার শতাধিক অংশীদারের সমন্বয়ে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপি বাস্তবায়নে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয় দাতা দেশগুলোর প্রতি। জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আশ্রিত অন্তত 14,80,000 রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় জেআরপির প্রথম বছরের জন্য চাওয়া হয়েছে $93.45 লাখ। মিয়ানমারের সামরিক বাহিনীর দমন পীড়নে 10 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা সেই থেকে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তার উপর নির্ভরশীল। তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ আগামী এপ্রিল মাস থেকে $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনার কথা বলেছে জাতিসংঘ। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপ জেনেভায় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতালিতে জমে উঠেছে ঈদ বাজার। তবে গত বছরের তুলনায় অনেক চড়া দামে পোশাক কিনতে হচ্ছে প্রবাসীদের। তৈরি পোশাকের দোকানগুলোতে ঈদের আমেজ খুঁজছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। প্রবাস জীবনে পবিত্র ঈদের আনন্দ ভাগ করে নিতে চান ইতালি প্রবাসী মুসলিম সম্প্রদায়ের বাংলাদেশিরা। ঈদকে সামনে রেখে কেনাকাটা করছেন ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যদের জন্য। রাজধানী রোমের তৈরি পোশাকের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। বরাবরের মতো এবারও ঈদে পাঞ্জাবির চাহিদা বেশি, পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পোশাকও বিক্রি হচ্ছে ভালো। মহিলাদের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিসের পাশাপাশি বেড়েছে আতর বিক্রিও। বিক্রি ভালো হয় ক্রেতাদের পাশাপাশি খুশি রুমের ব্যবসায়ীরাও। বাঙালি ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস মহিলাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের এবং পুরুষদের জন্য, এগুলি আমরা রোজার আগেই এনে ফেলেছি সব। বাংলাদেশে থাকলে হয়তো বা এতটা আনন্দের সহিত কিনতে পারতাম না, কিন্তু এখানে কিছু কিছু শপ হওয়ার কারণে আমরা এই কালেকশনটা পাচ্ছি। ঈদের কালেকশন অনেক ভিন্নতা নিয়ে এসেছি, সবাই আমার কালেকশনগুলো এবার অনেক পছন্দ করেছে। তৈরি পোশাকের দোকানগুলোতে ক্রেতারা উপস্থিত হলেও ঈদের বিশেষ খাবারের জন্য এখনো কেনাকাটা শুরু হয়নি। প্রবাসী বাংলাদেশিরা প্রতি মাসে একসঙ্গে বাজার করে থাকেন, আর তখনই ঈদ উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনবেন তারা। রাজধানী রোম সহ এবারও কমপক্ষে 50টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপের সমুদ্র সৈকতে এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রমজানের পবিত্রতা রক্ষা ও প্রবাসীদের বন্ধন অটুট রাখতে তাদের এমন আয়োজনে পর্যটক ও স্থানীয়দের ভিড়ে সমুদ্র সৈকত রূপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বাইরেও দেশটির একটি সমৃদ্ধ ইসলামিক ঐতিহ্য রয়েছে, যা ফুটে ওঠে রমজান মাস এলেই, বিশেষ করে ইফতারের নানা আয়োজনগুলোতে। প্রায় 6 লাখ মুসলিম প্রধানের এই দেশটিতে লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। দেশটি সমুদ্র সৈকতে স্থানীয় সহ প্রবাসী ও তাদের পরিবার পরিজনদের নিয়ে এমনই এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করা হয়। সোমবার দেশটির লোনোজিয়ারা পার্ক সৈকতে আয়োজিত ইফতার পার্টি ছিল স্থানীয় বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এক মিলন মেলা। প্রাকৃতিক পরিবেশে আসলে এরকম পরিবেশে আমরা
প্রবাসী মাটিতে খুবই কম ইফতার পার্টি হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেক বছর আপনাদেরকে নিয়ে এরকম ছোটোখাটো আয়োজন করতে পারি। বিচের সাইডে যে একটা ইফতার আয়োজন করা হয়েছে অত্যন্ত খুব সুন্দর, খুবই ভালো লাগছে। দিনভর কর্মব্যস্ততার রোজা রাখার পর মালদ্বীপের সমুদ্র সৈকতে প্রবাসীদের ইফতার করার এমন দৃশ্য এখন খুব কমই দেখা যায়। সময় সংবাদ, মালদ্বীপ। অস্ট্রেলিয়া প্রবাসীদের দেশীয় পোশাকের চাহিদা মেটাতে সিডনিতে ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণ ও প্রবাসীদের ভিড়ে ঈদ মেলা যেন রূপ নিয়েছে এক টুকরো বাংলাদেশে। অস্ট্রেলিয়া থেকে এসাম আমিনুল রুবেলের রিপোর্ট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গেল 5 বছরের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সপ্তাহান্তে ঈদ মেলার আয়োজন করে। সিডনির বাংলাদেশি অধ্যুষিত মিন্টোর ইনডোর সেন্টারে দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন করা হয়। মেলা ঘিরে সিডনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বিপুল আগ্রহ। স্থানীয় সময় সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। ইফতারের পর আগত দর্শকদের জন্য মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। এরপর খুদে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং হাম নাত পরিবেশন করে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে মেলায় আগত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং, ডক্টর অ্যান্ড্রু কার্লটন এমপি, নেথান ম্যাথিউ এমপি ও ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি ল্যান্ড, কাউন্সিলর ক্যারেন হান্ট, ইব্রাহিম খলিল মাসুদ ও এলিজা আজাদ। জমজমাট এবারের আয়োজনে ছিল দেশীয় উদ্যোক্তাদের 100টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য ছিল ফেস পেন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। ঈদ বাজারের আদলে এই আয়োজনে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে প্রিয়জনের জন্য পছন্দের ঈদের পোশাক ও উপহার কেনার সুযোগ পায়। ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নাচ, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক পরিবেশনা ঈদ মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার কানাডার মন্ট্রিয়লে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোভা। এ সময় পাসপোর্ট পেতে ভোগান্তি কমানোর আশ্বাস দেন তিনি। বলেন, অনিয়ম ও ভিসা জটিলতা দূর করে প্রবাসীদের সব ধরনের সেবা সহজ করার চেষ্টা করছে দূতাবাস। ইফতার মাহফিলে মন্ট্রিয়লের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজকর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ায় এবারও ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। স্থানীয় সময় রোববার দেশটির ইনচন শহরের বাইতুল মামুর জামে মসজিদে প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিরাজ আহমেদ ও আমিনুল মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুবাশ্শের হোসেন। কোরআন তেলাওয়াতের প্রতিযোগীদের সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে বাছাই করে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে 300-র বেশি প্রবাসী বাংলাদেশি একসঙ্গে ইফতার করেন। সৌদি আরবের পূর্বাঞ্চলে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম হাসনাইন সোহান, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ কবির হোসাইন, প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মেম সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সৌদি আরবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলের অগ্রযাত্রার বিষয়ে আলোচনা করেন। খেলার খবর, এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচের খবর। সুযোগ পেয়েও হেলায় হারালো বাংলাদেশ। ঘরের মাঠে ভারতকে নাস্তানাবুদ করার সুবর্ণ সুযোগ নষ্ট করল ফরওয়ার্ডদের ব্যর্থতায়। শিলং থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরল লাল সবুজের দল। অভিষেকে গোল না পেলেও নিজের জাত চেনালেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী। সতীর্থদের একাধিক ভুলে ম্যাচ জিততে না পারার আক্ষেপ থাকলেও দল ও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট শেফিল্ড তারকা। জুনে আবারও আসতে চান বাংলাদেশে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দলকে জেতানোর আশা তার। দেশের মানুষকে জানিয়ে গেলেন ঈদের আগাম শুভেচ্ছা।
Super proud, very, very proud. Me and my family are proud. I'm going to go see them now. So we worked very hard to create these chances, and the next game, I'm for sure we'll score them. Our strongest attribute is a team, you know, and we have to make sure everyone knows that, bring the spirit up, and we showed good spirit out there. So thank you for all your support. Keep supporting us with positive vibes, please. And inshallah, you know, we've got some 2 big games in June. Eid Mubarak, Eid Mubarak. একাধিক মিস না হলে ম্যাচটা হয়তো জিততে পারত বাংলাদেশ। সে আক্ষেপ থাকলেও বাংলাদেশ দলের হয়ে খেলতে পেরেছেন, এতেই উচ্ছ্বসিত হামজা দেওয়ান চৌধুরী। জানিয়ে গেলেন জুনে আবারও আসবেন বাংলাদেশে, জাতিকে ভাসাবেন জয়ের আনন্দে। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। মহান স্বাধীনতা দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ। কাল রাত্রি স্মরণে মোমবাতি প্রজ্বলন, পালিত হলো 1 মিনিট ব্ল্যাক আউট। এবং ৭১-এ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। ইতিহাসকেও বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।